আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান ফয়সাল। এর আগে হয়তো আপনারা আমাকে কখনো দেখেননি। আজকেই আমি প্রথম এলাম আর কি আপনাদের একটা যুক্তিবিদ্যার উপর। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আজকে ক্লাস করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। সো যুক্তিবিদ্যা যাদের কাছে অনেক কঠিন বলে মনে হয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বোধ আপনাদের আশা করি দুশ্চিন্তার অবসান হতে চলেছে। কারণ এখন আমার আগমন ঘটেছে এবং আমি যুক্তিবিদ্যা আগে বিভিন্ন জায়গায় যেভাবে পড়িয়েছি ফিডব্যাকগুলো অনেক ভালো ছিল, স্টুডেন্টরাও ভালো করতে পেরেছে এবং আমি আশা করি যদি আমি আপনাদের যুক্তিবিদ্যাগুলো ক্লাস নেই, ইনশাল্লাহ আপনারাও খুব সহজে এগুলো বুঝতে পারবেন। কারণ লজিকের চ্যাপ্টারগুলো অনেক বড় বড় হয় এবং এই চ্যাপ্টারের ভিতর এত টার্মিনোলজি থাকে এবং এতগুলো বেশি বেশি টপিক থাকে, স্টুডেন্ট এখানে ঘাবড়ে যায় যে ভাইয়া এতগুলো ক্লাস কিভাবে করব, এত টপিক কিভাবে আমরা শেষ করব, তাই না? আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দেখেন আমি কিভাবে ক্লাসটা শুরু করি। ওকে, লেটস ফলো। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র চ্যাপ্টারের নামটা হচ্ছে যৌক্তিক বিভাগ। আমি আশা করি যদি আপনারা এর আগে চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার ফার্স্ট পেপার পড়ে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে যুক্তিবিদ্যা কি, তাই না? আচ্ছা, তো যুক্তিবিদ্যা কি এটা যদি জেনে থাকেন তাহলে যৌক্তিক যেই ডিভিশনটা আছে আপনার লজিক্যাল ডিভিশন, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা, তাই না? যৌক্তিক বিভাগ। এখন যুক্তিবিদ্যায় আমরা কি করি, যৌক্তিক যে সংজ্ঞাটা সেখানে আমরা দেখেছি যে কোনো একটা সংজ্ঞেয় পদকে আমরা বিভিন্ন সংজ্ঞার্থ পদ দ্বারা সংজ্ঞায়িত করি। এখন ওই যে টার্মিনোলজিগুলো রয়েছে ওই একটা টার্মিনোলজি থেকে কিভাবে আরও বিভিন্ন পদের আগমন ঘটে, অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদ। যেমন আমি যদি বলি একটা সাবস্ট্যান্স বা দ্রব্যের কথা বলি তাহলে এটা কিন্তু একটা চূড়ান্ত অ্যাবসলিউট একটা টার্ম। এখন এই পদ থেকে আরও বিভিন্ন ধরনের সেই শ্রেণী বা উপশ্রেণী, আসন্নতম জাতি, উপজাতিগুলোর আগমন ঘটে। এই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে আমরা যৌক্তিক বিভাগের চ্যাপ্টারের মধ্যে দেখতে পারবো। এই যৌক্তিক বিভাগের চ্যাপ্টারটা আপনার সেকেন্ড পেপারের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আপনারা একটু এক্সট্রা এমফাসাইজ করবেন এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের আলোচিত বিষয়বস্তুগুলো কি এগুলো আমরা একটু এক নজরে দেখে নেই আর কি। দেখেন, প্রথমে যে টপিকটা রয়েছে যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সেখানে রয়েছে যে লজিক্যাল ডেফিনেশন, সেখানে আমরা কোনো একটা পদকে কিভাবে যৌক্তিকভাবে সংজ্ঞায়িত করতে পারি এবং যৌক্তিক সংজ্ঞার মধ্যে কোন কোন ভুল বা ত্রুটির কারণে বিভিন্ন অনুপপত্তিগুলো হয়ে থাকে, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ে জেনেছি। এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা এই সম্পর্কে আর একটু ছোট্ট পরিসরে জেনে নিব যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি এবং এর প্রকৃতি বা নেচারটা কি। সেকেন্ড যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়মাবলী। এই টপিকটা মেইনলি আমরা এক্সট্রা গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টার থেকে কভার করার চেষ্টা করব, কারণ এখানে দেওয়া রয়েছে যে যৌক্তিক যে বিভাগ, লজিক্যাল ডিভিশনটা, এগুলো কোন কোন নিয়মের উপর দাঁড়িয়ে আছে বা কোন কোন স্ট্রাকচারের উপর এটা বিল্ড আপ হয়েছে। সেকেন্ড যে টপিকটা দেখেন এটা শেষ। এবার থার্ড টপিকটা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। এই যে এই দুইটা বিষয় হচ্ছে সবচেয়ে মাইনর, কোন নিয়মের উপর দাঁড়িয়ে আছে এবং ওই নিয়মগুলো, রুলসগুলো যদি আমি ভায়োলেট করি তাহলে ওই রুলস ভায়োলেশনের ফলে কোন কোন ধরনের অনুপপত্তি বা ইংরেজিতে বলা হয় ফ্যালাসি, সেই ফ্যালাসিগুলো আসলে উদ্ভব হতে পারে। তারপরে অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ টপিক দেখেন এই চ্যাপ্টার থেকে, দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগ এক্স্যাক্টলি কাকে বলা হয়। তারপরে আছে যৌক্তিক বিভাগের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে কিছু কিছু নিয়মের বাইরে গিয়ে আমরা কোনো একটা পদকে আসলে বিভাজন করতে পারি না। অতঃপর টপিক 6 এবং 7 আপনাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলি সাজানো রয়েছে এবং সৃজনশীল যে প্রশ্নগুলো এগুলো সাজানো রয়েছে। আচ্ছা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই টপিক 1, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি। আচ্ছা, এখন এই যে টপিকটা আমরা যে শুরু করবো, এই টপিকটা শুরু করার পূর্বে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে এই টপিকটা কেন পড়বো, কিসের জন্য পড়বো বা পরীক্ষার জন্য কোন টপিক। আচ্ছা, এই টপিকটা থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তাই না? এমসিকিউ নাকি সৃজনশীলে ক খ নাকি গ ঘ। আচ্ছা, কিছু কিছু টপিক খালি চোখে দেখলে বুঝে যাওয়া যায় আসলে আমার বলার প্রাসঙ্গিকতা থাকে না, কারণ এই টপিকটা যেহেতু একেবারে ছোট, বলছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি। এখান থেকে আপনি নিশ্চিত থাকেন গ ঘ এই জাতীয় 3 এবং 4 মার্কের যে প্রশ্নগুলো আছে এগুলো কখনোই আসবে না। যদি প্রশ্ন আসে, হ্যাঁ এমসিকিউর জন্য এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ, আবার প্রশ্ন আসতে পারে যে ক নম্বর যে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, শুধু এই একটাই, এছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আই থিঙ্ক ক এবং খ থেকে যদি আসে চূড়ান্ত সম্ভাবনা এখানে রয়েছে, গ ঘ আপনাদের এই টপিক থেকে পড়তে হবে না। আচ্ছা, এখন এই টপিকের বিস্তারিতটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন, এখানে বলছে আপনার যৌক্তিক বিভাগটা এক্স্যাক্টলি কি এই সম্পর্কে আমরা একটা হালকা কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করি। যে যৌক্তিক বিভাগ হচ্ছে অনুমানের একটি সহায়ক প্রক্রিয়া। আচ্ছা, অনুমান কি? এই বিষয় হচ্ছে অনুমান হচ্ছে যে ইনফার করা, অর্থাৎ কোন একটা জানা বিষয় থেকে আমরা যখন কোন একটা অজানা বিষয় সম্পর্কে কোন একটা সম্ভাব্য মন্তব্য করি বা ধারণা করে নিই তখন সেটাকে আমরা বলেছি ইনফারেন্স অথবা অনুমান। এখন অনুমানকে যদি সঠিকভাবে আমি জানতে চাই, বুঝতে চাই এবং সেই সম্পর্কে যদি একটা সুস্পষ্ট ধারণা আমি রাখতে চাই তাহলে আমাকে একটা যৌক্তিক বিভাগের মধ্য দিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন
এখানে কিছু টার্মগুলো আছে, দেখেন শুরুতে একটা টার্ম আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দিই। এই যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যে দুইটা মেজর টার্ম আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে একটা জাতি এবং আরেকটা হচ্ছে উপজাতি। জাতিকে মনে করেন একজন পিতা যিনি জন্মদান করছেন তার সন্তানকে, ওই পিতা হচ্ছে জাতি, যিনি হচ্ছে গডফাদার, এবং ওইখান থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়ে আসে তারা হচ্ছে উপজাতি বা আসন্নতম জাতি হচ্ছে ইনি, এবং ওরা হচ্ছে উপজাতি। আচ্ছা, এখন একটি জাতির অন্তর্গত কোন কোন উপজাতি আছে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা আমাদের রাখতে হবে। আপনাদের অলরেডি আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম জাতি কি এবং উপজাতি কি। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ সঠিকভাবে যদি যুক্তি বা অনুমান প্রণয়ের ক্ষেত্রে একটি জাতি অন্তর্গত উপজাতি ও ব্যক্তি সম্বন্ধে আমাদের একটা বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে আপাতত এতটুক থেকে আপনারা শুধু জেনে রাখেন যে অনুমান কি, জাতি কি এবং উপজাতি কি, এই তিনটা টার্মের বাইরে আপাতত এখান থেকে আর কিছু দেখার প্রয়োজন নেই। আমরা পরবর্তী স্লাইডের দিকে অগ্রসর হই। দেখেন বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে লজিক্যাল ডিভিশনের উপর। দেখেন যুক্তিবিদ কিন্স কি বলছেন, বিভিন্ন সময় পরীক্ষা আপনি আপনাদেরকে বললাম না যে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, তো এমসিকিউতে প্রশ্ন এইভাবে আসে যে যুক্তিবিদ কিন্স কি বললেন, রাসেল কি বললেন, জর্ডান স্কটাস এরা কি বললেন, বা অ্যারিস্টটল কি বললেন, এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে আপনাদের এমসিকিউর জন্য আলাদা গুরুত্ব বহন করে। তো যুক্তিবিদ কিন্স বলছেন যে বিভাগ কথাটিকে সংজ্ঞায়িত করা যায় একটা প্রদত্ত পদের ব্যক্তার্থের আওতায়। দেখেন এখানে আরেকটা নতুন টার্ম আমি পেলাম যে একটা প্রদত্ত পদ, সেই প্রদত্ত পদের ব্যক্তার্থের আওতায় অবস্থিত ক্ষুদ্রতর দলসমূহের বিন্যাসকরণ হিসেবে। সো একে আরো সংজ্ঞায়িত করা যায় একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিকে পৃথকীকরণ হিসেবে। দেখেন আপনাদের এই যে পূর্বের এতটুকু পড়ার দরকার নেই, শুধু পড়বেন দেখবেন একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহে পৃথকীকরণ হিসাবেই, অর্থাৎ শুরুতে যেটা বলে নিলাম যে একটা জাতি সেখান থেকে যে বিভিন্ন শাখা প্রশাখা বা উপজাতিগুলো বের হচ্ছে, এটাকে জাস্ট একটু যৌক্তিক প্রক্রিয়া যদি আমরা বের করে আনতে পারি এটাকেই বলা হচ্ছে যৌক্তিক বিভাগ। এখানে নতুন একটা টার্মের সাথে আপনারা পরিচিত হয়েছেন, এটা একটু ক্লারিফাই করা দরকার। মনে করেন আমি যে কোনো একটা পদ লিখলাম, কি পদ লিখলাম, মানুষ বা হিউম্যান, যা কিছুই লিখি না কেন, অর্থাৎ মানুষ। এখন এই পদের দুইটা বিষয় রয়েছে, একটা বিষয় হচ্ছে জ্ঞাত্যার্থ আর একটা বিষয় হচ্ছে ব্যক্তার্থ। যদি জ্ঞাত্যার্থ সম্পর্কে আমাকে বলতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেসেসারি অ্যাট্রিবিউট অফ দ্যাট টার্ম, যে সেই যে পদের ওইটার অপরিহার্য গুণ কি বা অপরিহার্য বৈশিষ্ট্য কি, সেই গুণটা যেটা না থাকলে ওই পদটা বা ওই বিষয়টা বস্তুটা তার অস্তিত্ব হারাবে। তো আমি যদি মানুষ পদের জ্ঞাত্যার্থ সম্পর্কে বলতে চাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, যেহেতু ফার্স্ট অফ অল মানুষ হচ্ছে একটা অ্যানিমেল, তারপরে গিয়ে হচ্ছে তিনি হচ্ছে রেশনাল অ্যানিমেল বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। আবার অপরদিকে যদি আমি যে ব্যক্তার্থ, তো মানুষ পদ যখন আমি বলছি যে অল হিউম্যান, এখানে কিন্তু আমি কোনো পার্টিকুলার ম্যান বা কোনো একটা প্রপার নাউনকে আমি ইন্ডিকেট করি না, বরঞ্চ পৃথিবীতে যত সকল মানুষের এক্সিস্ট করে সকলের কথাই এখানে উল্লেখ করেছি। সেই ক্ষেত্রে এর ব্যক্তার্থ বলতে বোঝায় এই পদের সংজ্ঞা, অর্থাৎ এই পদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে বলা হচ্ছে ব্যক্তার্থ। আচ্ছা ঠিক আছে, সো এই ব্যক্তার্থের উপর ভিত্তি করে আরো বিভিন্ন যৌক্তিক বিভাগের কিছু নিয়মগুলো রয়েছে, ওই নিয়মগুলো আমরা পরবর্তী কিছু স্লাইডের উপর জানতে পারবো। আচ্ছা, তো আপাতত আই থিঙ্ক আপনাদের এইখান থেকে একটা ডেফিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ যে যুক্তিবিদ কেন্স কি বলেছেন যৌক্তিক বিভাগ সম্পর্কে, এতটুকু পড়লে এখান থেকে হবে। এবং যুক্তিবিদ ফাউলারের এখানে একটু মন্তব্য রয়েছে, দেখেন আমরা এই সংজ্ঞাটা আরেকটু দেখে নিই যে বিভাগে, যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্তার্থ গণনার মাধ্যমে, অর্থাৎ কোন একটা পদের যদি সংখ্যাগুলো আমি গণনা করতে পারি, তো তার মাধ্যমে ব্যক্তি বিশেষের মধ্যে নয় বরঞ্চ পদ কর্তৃক নির্দেশিত ক্ষুদ্রতর দলসমূহ, এই ক্ষুদ্রতর দলসমূহ বলতে এক্স্যাক্টলি উপজাতি সমূহকে বোঝানো হচ্ছে যে কোনো একটা পদের ব্যক্তার্থকে আমি কি করব, আমি হচ্ছে ক্ষুদ্রতর দলসমূহের মধ্যে বিভক্ত করে দিব। তো ক্ষুদ্রতর দল নির্দেশকারী পদকে বলা হচ্ছে বিভাজ্য পদের সাথে সম্পর্কের বিপরীতে বিভক্ত উপশ্রেণী বলা হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন মূল যে সূত্র, এই মূল সূত্র অনুসারে আসলে কি বলছি যে যে জাতিকে তার অন্তর্গত উপজাতি সময় বিভক্ত করা হয় তাকে বিভাজ্য মূল অর্থাৎ ডিভাইডেড হোল, এবং বিভাজ্য মূলকে যেসব উপজাতিকে বিভক্ত করা হয় তাদেরকে বলা হয় বিভাজক উপশ্রেণী। সো এইখানে যে যে দুইটা বিষয় রয়েছে যে ডিভাইডেড হোল আর একটা হচ্ছে ডিভাইডেড মেম্বার্স, এই দুইটা টার্ম আপনাদের জন্য জানে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আরেকবার একটু আমি ক্লিয়ার করে দিই, কোন একটা জাতি মনে করেন ওই যে মানুষ, ওই মানুষটাই হচ্ছে একটা জাতি। এখন ওই জাতিকে ওই জাতির অন্তর্গত কিছু উপজাতি সমূহে যদি আমি বিভক্ত করে ফেলি, সো বিভক্ত করা হলে তাকে বলা হচ্ছে বিভাজ্য মূল। তাহলে আমি কি বলতে পারি, মনে করেন এখানে আমি লিখলাম মানুষ, তাহলে মানুষ পদটা কি হবে, মানুষ পদটা হবে বিভাজ্য
মূল। আচ্ছা, এবং এই যে বিভাজ্য মূলকে যেসব উপজাতিতে বিভক্ত করা হবে তাদেরকে বলা হয় বিভাজক উপশ্রেণী। মনে করেন মানুষ এই যে টার্মটা থেকে আমি এখন কি নিয়ে আসলাম, আমি মনে করেন যে দুইটা স্ট্যান্ডার্ড রাখলাম বা দুইটা প্যারামিটার দাঁড় করালাম, যে কি সৌন্দর্য, আরেকটা হচ্ছে লম্বত্ব বা আপনার রং এবং লম্বা, এই দুইটার উপর এই যে প্যারামিটারের উপর আমি করলাম। যদি আমি বলি লম্বত্বের উপর ভিত্তি করে, তাহলে আপনার মানুষ পথটাকে কিভাবে করা যায়, একদল হয়ে যাবে খাটো, আরেক দল হবে মধ্যম, আরেক দল হবে খুব উঁচু, যেই লম্বার উপর ভিত্তি করে। আবার যদি আমি বলি যে গায়ের রঙের উপর ভিত্তি করে, সেক্ষেত্রে আমরা বলতে পারেন যে ফর্সা মানুষ, কালো মানুষ, অথবা শ্যামলা মানুষ বা এটসেট্রা এটসেট্রা, যে কোনো ধরনের। তো মূল বিষয়টা বলছে যে একটা জাতিকে জাস্ট আমি আপাতত দুইটা বা তিনটা প্যারামিটারের উপর দাঁড় করাই। এই স্ট্যান্ডার্ডগুলো দুইটা বা তিনটার বেশি কখনো হয় না। ওই প্যারামিটারের উপর ভিত্তি করে আবার অন্য অন্য ক্লাসিফিকেশন করা শুরু করলে তখন সে হচ্ছে একটা যৌক্তিক বিভাগের মধ্য দিয়ে যায়। যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মানুষটাকে অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেখানে যদি আমরা সততাকে কাউন্ট করা শুরু করি, সততা গুণটিকে বিভাগের সূত্র হিসেবে আমরা বিবেচনা করলাম, অর্থাৎ এটা হচ্ছে সততা হচ্ছে একটা প্যারামিটার। এইটাকে বিবেচনা করে আমরা যদি মানুষকে সৎ আর অসৎ উপজাতিতে ভাগ করি, আবার এই যে বাহু, এই বাহুর মাপের উপর ভিত্তি করে যদি আমরা ত্রিভুজকে ভাগ করি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু, এই তিন ধরনের উপজাতিতে ভাগ করি। তদ্রূপ গায়ের বর্ণকে যদি আমরা সূত্র হিসেবে ধরি, তাহলে আমরা ফর্সা, শ্যামলা আর কালো মানুষ এই তিন ধরনে ভাগ করতে পারি। আচ্ছা, সো এখানে উল্লেখযোগ্য যে বিভাগের সূত্রের বিভিন্নতার ফলে কোনগুলো সূত্র, ওই প্যারামিটারগুলো বা স্ট্যান্ডার্ডগুলোই হচ্ছে সূত্র। তার বিভিন্নতার ফলে আমরা একটি শ্রেণীকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন দেখেন আবার একটা মানুষের উদাহরণ এখানে দেওয়া আছে, যে মানুষ জাতিকে যদি জ্ঞানের সূত্রে অনুযায়ী আমি জ্ঞানী অর্থাৎ যারা জানে, নোয়ার্স, এবং যারা হচ্ছে ইগনোরেন্স, যারা রয়েছে অজ্ঞানী, উচ্চতার ভিত্তিতে লম্বা, মধ্যম, এটসেট্রা এটসেট্রা, এগুলো জাস্ট আপনাকে বোঝানো চেয়েছে। তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখেন পরবর্তীতে, আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট একটা টপিক এখানে শেষ করলাম। এখন মূল বিষয়টা হচ্ছে কোন একটা টপিক শেষ করার পরে এই টপিক থেকে আমি আসলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি সেই বিষয়টা আপনাদের প্রথমেই বলে দিয়েছি। তারপর আর একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বা এখানে হচ্ছে যৌক্তিক বিভাগের যে প্রকৃতিটা ছিল এবং এটার নেসেসিটিটা কি। তাহলে এখানে আমরা শিখলাম যে প্রথমত অনুমান কি, তারপর হচ্ছে কোনো একটা পদের ব্যক্তার্থ কি, কোনো একটা পদের জ্ঞাতার্থ কি, লজিক্যাল ডিভিশনটা আসলে কি, এবং যৌক্তিক বিভাগের উপর যুক্তিবিদ কেন্স রয়েছেন এবং ফাউলার, তাদের দুইজনের মতবাদ আমি এখানে জানলাম, তাদের সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করলাম। অথবা আমরা দেখলাম যে কোনো একটা জাতি থেকে আমরা কিভাবে একটা যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে উপজাতিগুলোকে বিভক্ত করলাম, এবং জাতি এবং উপজাতি এই যে টার্মিনোলজিগুলোর যে ডেফিনেশনগুলো, এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। সো এখান থেকে প্রশ্ন আসলে সর্বোচ্চ এমসিকিউর জন্য আসতে পারে, অথবা কয়ের জন্যই আসতে পারে। খ আসার সম্ভাবনা একটু কম, তবে গ ঘ কখনোই আসবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। আচ্ছা, এখন এই টপিকটার বাইরে গিয়ে দেখেন এই চ্যাপ্টারে আমাদের কিন্তু নতুন আরেকটা টপিক আছে। টপিক দুইটা কি বলছে, যৌক্তিক বিভাগের কিছু নিয়মাবলী রয়েছে। আমি শুরুতে বলে দিয়েছি যে এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা হচ্ছে একটা 3 স্টার মার্কিং টপিক। কারণ কি, আমি যে যৌক্তিক বিভাগ, এই অধ্যায়টা যার উপর দাঁড়িয়েছে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়মগুলো, এবং ওই নিয়ম লঙ্ঘনজনিত কিছু কিছু অনুপপত্তি রয়েছে। ওই অনুপপত্তিগুলোর কারণে কি ধরনের ফ্যালাসি উৎপত্তি হয় সেগুলো আমরা জেনে রাখার চেষ্টা করব। আচ্ছা, যৌক্তিক বিভাগের নিয়মাবলী থেকে এমসিকিউ আসবে। এমসিকিউতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, যৌক্তিক বিভাগের 2 নম্বর নিয়মটা কি, 3 নম্বর নিয়মটা কি, আপনাকে কোনো একটা কেস দিয়ে দিল, অর্থাৎ এইখান থেকে আসতে পারে কি জানেন, এখান থেকে আসতে পারে কেস স্টাডি, অর্থাৎ আপনাকে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিতে পারে এবং ওই সিচুয়েশন অনুযায়ী আপনাকে বললো যে এই যে প্রদত্ত যে যৌক্তিক বিভাগটা, এটা কি আসলেই কি যৌক্তিক হয়েছে কিনা, বা এটা কি যৌক্তিক বিভাগের কোনো নিয়মকে লঙ্ঘন করে কিনা, এবং নিয়ম যদি লঙ্ঘন করে থাকে তাহলে সেটা কোন ধরনের অনুপপত্তি সৃষ্টি করেছে, এবার সেটা ব্যাখ্যা করে দাও। তাহলে আমার টোন শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, ক খ গ ঘ 4টা বিষয়ের জন্যই নিয়মাবলীও ইম্পর্টেন্ট, অনুপপত্তি ইম্পর্টেন্ট। তাই এটা হচ্ছে কি একেবারে 3 স্টার টপিক। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাই টপিকের একটু বিস্তারিত আলোচনায়। যৌক্তিক বিভাগের কিছু কিছু নিয়মগুলোর উপর নির্ভরশীল, কোন একটা লঙ্ঘন হলেই ত্রুটিপূর্ণ হয়, আর ত্রুটিপূর্ণ হলেই সেখানে আমরা ফ্যালাসি দেখতে পাই। রুলস নম্বর 1, প্রথম নিয়মে চলে আসি। বলছে যৌক্তিক বিভাগে সবসময় একটা জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তু নয়। সংজ্ঞাটা শুনে হয়তো আপনারা অলরেডি অনেকে আতঙ্কিত হয়ে গেছেন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমি আছি, আমি সহজে বুঝাই দিচ্ছি। যৌক্তিক বিভাগ করব, কি করব, একটা জাতিবাচক পদ নিব, একটা টার্ম নিব, সেই পদকে আমি বিভাগ করব, অর্থাৎ বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করে দিব, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে আমি ভাগ করতে পারবো না। দেখেন আমি আপনাকে সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই।
এখন আমি যদি বলি, এর আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে মনে করেন মানুষ যে টার্মটা, পদটা, একে আমি সততার ভিত্তিতে সৎ এবং অসৎ এই দুইটা ক্রাইটেরিয়াতে আমি ফেলে যেতে পারি, বা এই দুইটা ক্লাস আমি রেডি করতে পারি। কিন্তু এখন আমি যদি বলি আমি ফয়সাল, আমার নাম মনে করেন এখানে লিখলাম, ভাগ করেন তো এটাকে, প্যারামিটার কি আমার, কি এই যে যে পদটা, এই ফয়সাল পদের ব্যক্তার্থকে আমি একাই, আমি একটা সংজ্ঞা, আমি যদি মানুষ বলতাম, মানুষ পদের জাত্যার্থ হিসেবে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি দাঁড় করাতে পারতাম। কিন্তু আমি যে ব্যক্তি, আমার যে পদ, আমার যে অ্যাট্রিবিউটটা, এই নামটাকে আমি কিভাবে ভাগ করতে পারি, কখনো কি করা সম্ভব? বা এখানে দেখেন, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, একটা বস্তু দিয়ে, আমি তো ব্যক্তির কথা বললাম, যদি এই গাছটাকে নিই, ভাগ করেন তো গাছটাকে, আপনি কিভাবে ভাগ করবেন? তার মূল, তার কাণ্ড, ডাল, পাতা, ফুল, ফল ইত্যাদিতে আমি ভাগ করে একটা অঙ্গগত বিভাগ করতে পারি। আবার একটা আমকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকৃতি ইত্যাদি দ্বারা ভাগ করতে পারি, এটা হচ্ছে গুণগত বিভাগ। তো এটা কি আসলে কখনোই সম্ভব? কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে আমি ভাগ করতে পারবো না, তাহলে এটা যৌক্তিক বিভাগের 1 নম্বর যে নিয়মটা সেটা লঙ্ঘন করছে। সো এইটা 1 নম্বর নিয়মটা কি, কোনো একটা জাতিবাচক, অর্থাৎ যেই জাতি থেকে আরো বিভিন্ন উপজাতি বা শ্রেণীতে আমি বিভক্ত করতে পারি, ওই একটা জাতিবাচক টার্ম নিতে হবে, তারপর সেটাকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে আমি বিভক্ত করব। কোনো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আরো সহজে যদি বলি, কোনো প্রপার নাউন বা কোনো প্রপার যদি অবজেক্টিভ থাকে, নির্দিষ্ট একটা সিঙ্গুলার, ওইটাকে কখনোই আপনারা যৌক্তিক বিভাগ করতে পারবেন না। ব্যাস, 1 নম্বর নিয়মটা আমরা সহজে জেনে ফেললাম। রুলস নাম্বার 2, দ্বিতীয় নিয়ম, দেখেন খেয়াল করেন, যৌক্তিক বিভাগে একটা সময় একটা মাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করতে হবে। আচ্ছা, একটি বিভাগে মাত্র একটা মূল সূত্রের উপর নির্ভর করতে হবে, একাধিক মূল সূত্রের আশ্রয় নেওয়া যাবে না। খুবই সহজ। দেখেন, যৌক্তিক বিভাগ করব, ওকে ফাইন, একটা জাতিবাচক টার্ম নিব, পদ নিলাম, নেওয়ার পরে ওই বিভাগের ক্ষেত্রে আমি কয়টা মূল সূত্র নিতে পারবো? মূল সূত্র একটা। আরো সহজে যদি আপনাদেরকে আমি বলি, একটা প্যারামিটার নিতে পারবো। প্যারামিটার বা স্ট্যান্ডার্ড যদি বলি, কয়টা নিতে পারবো? একটা। একই সাথে আমি দুইটা নিতে পারবো না। আবার সেই মানুষের উদাহরণটা দিয়ে আপনাকে আমি সহজে বুঝিয়ে দিই। দেখেন, এক মানুষ দিয়েই সব কাভার হয়ে যাচ্ছে। মনে করেন মানুষকে আমি দুইটা ভাগে ভাগ করব, তাই না? মনে করেন আমি একটা প্যারামিটার নিলাম, ল ময় বয় তো লম্বত্ব, লম্বত্ব বা লংনেস, এটার উপর ভিত্তি করে আমি মানুষকে ভাগ করলাম কিসের উপর? একটা শ্রেণীতে ফালাইলাম লম্বা মানুষদের, আরেকটা শ্রেণীতে ফালাইলাম খাটো মানুষদের, মাঝারি যারা আছে তারা বাদ, ওদেরকে আর আমরা নিলাম না। এখন মানুষকে যদি লম্বত্ব, এই যে প্যারামিটার বা এটাকে স্ট্যান্ডার্ডই বলে, এই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলাম। এখন এই যৌক্তিক বিভাগে 2 নম্বর নিয়মটা আমাকে বলতেছে, এই জাতিবাচক পদটাকে আমি একই সাথে একটা প্যারামিটার বা স্ট্যান্ডার্ডের বেশি আর অন্য কোনো স্ট্যান্ডার্ড নিতে পারবো না। একই সময় আমি শুধুমাত্র এই লম্বত্ব একটা স্ট্যান্ডার্ডে নিলাম, এখানে আমি সততাকে ইনক্লুড করতে পারবো না। অর্থাৎ লম্বত্বের পাশাপাশি আবার যদি আমি বলি যে সততাকে আমি ইনক্লুড করতে চাই, তাহলে এখানে আবার আমার সৎ আর অসৎ দিতে হবে। তাহলে একই সাথে কি এই যে যে ক্লাসিফিকেশনটা, আমি কি একসাথে একটা আর দুইটা প্যারামিটার নিতে পারতেছি না। সো রুলস নাম্বার 2 আমাদেরকে এটাই শেখায়, যখন একটা জাতিকে আমাকে ভাগ করতে হবে উপশ্রেণীতে বা উপজাতিতে, তখন সেখানে আমি একটার বেশি স্ট্যান্ডার্ড আমি বা ওই যে মূল সূত্র ওটার বেশি নিতে পারবো না। ব্যাস, সিম্পল, শেষ 2 নম্বর নিয়মটা। এখন আসেন 3 নম্বর নিয়ম, রুলস নাম্বার 3 কি বলে? বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তার্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্তার্থের সঙ্গে সমব্যাপক হতে হবে। সোজা কথা, দেখেন একটা সংখ্যা দিয়ে আপনারা বুঝাই দিই। মনে করেন আমি একটা জাতি নিলাম, এই জাতির মধ্যে কয়জন আছে? এই জাতির মধ্যে আছে 100 জন। সিম্পল ইকুয়েশন। এখন এই সমগ্র জাতির মধ্যে যে সকল বান্দারা আছে, আল্লাহর গোলামেরা আছে, যত বস্তু আছে, তারা সবাই মিলে যদি 100 হয়, এখন এদেরকে আমি একটা প্যারামিটার ধরে নিলাম, মনে করেন এক্স হচ্ছে একটা প্যারামিটার, এর উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করে দিলাম। মনে করেন এক ভাগে পড়লো কত? 50, আর এক ভাগে পড়লো 20, আর এক ভাবে পড়লো হচ্ছে আপনার আরো 20। এখন পরবর্তী ভাগ আমাকে কি বলে? ইকুয়েশন অনুযায়ী যদি সব মিলিয়ে 100 হয়, তাহলে এটাকে ভাগ করলে আমি ভাগ করতে পারবো 50, 20, 70, 20, 90 আর এখানে 10। কিন্তু বাই এনি চান্স আপনি যদি এখানে 10-এর জায়গায় 20 লিখে দেন, এইবার দেখেন তো, এই যে মূল যে জাতি বা শ্রেণীটা ছিল, এর উপশ্রেণী হচ্ছে 4টা উপশ্রেণী মিলে এখন দেখেন তো কত হয়েছে? সব মিলে কি 110 হয়ে গেল না? তা এই সোজা বিষয়টাই হচ্ছে আমাদের 3 নম্বর নিয়মে বলতেছে, যে মূল জাতিটা ব্যক্তার্থ যা হবে, বাকি যে উপশ্রেণীগুলো আছে এদের যে যোগফল, এদের যোগফল যেন মূল জাতির এই ব্যক্তার্থ 100-র চাইতে বেশি
না হয়, তাহলেই আমার কি হবে, যৌক্তিক বিভাগটা অযৌক্তিক হয়ে যাবে, এটা আর যৌক্তিক থাকবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই জাতিটাকে উপজাতিতে ভাগ করতে গেলে আমাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি না করি, আনইকুয়াল যদি হয়, তারপরে যেন সমষ্টিটা হয় ওই জাতির সমান। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা চলে যাই 4 নম্বর নিয়মে। রুলস নাম্বার 4 কি বলে এখানে, যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে যাতে এগুলো একে অপরের সাথে মিলে মিশে না যায়। আচ্ছা, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে উপজাতি অর্থাৎ উপশ্রেণীগুলো যেগুলোকে আমি ভাগ করব, তারা যেন পরস্পর বিচ্ছেদক হয়ে যায়, পরস্পর আলাদা হয়, তারা যেন একে অপরের সাথে মিলে মিশে না যায়। অর্থাৎ মনে করেন যে একটা বাবার 4টে সন্তান ভাই বোন, তারা যেন একই সাথে গ্যাঞ্জাম না বাঁধাইতে পারে, তাদেরকে সবসময় সেপারেট করে রাখতে হবে। এই দায়িত্বটা নিয়েছে কে? দায়িত্বটা নিয়েছে 4 নম্বর নিয়ম। দেখেন এই নিয়মটা একটু জাস্ট একটু বিশ্লেষণ করে পড়ে আপনারা বুঝতে সুবিধা হবে, এটা একটু জটিল আছে। বলছে এই নিয়মটির তাৎপর্য এই যে বিভক্ত উপজাতিগুলোকে এমন ধরনের হতে হবে যেন তাদের একটা অপরটির সাথে সম্পূর্ণ আলাদা ডিস্টিংশন থাকে, কোনো সিমিলারিটি না থাকে, একটা অপরটির মধ্যে যাতে তারা ঢুকে পড়তে না পারে, অর্থাৎ একই সদস্য যেন একাধিক উপজাতির মধ্যে থাকতে না পারে। দেখেন মানুষ জাতিটিকে আমি মনে করেন ফর্সা, শ্যামলা ও কালো এই 3টা উপজাতিতে বিভক্ত করলাম, ফর্সা, শ্যামলা আর কালো। ওকে, সো এই 3টা উপজাতিতে বিভক্ত করার পরে উপজাতিগুলো কি পরস্পর বিচ্ছিন্ন হবে? হ্যাঁ অবশ্যই বিচ্ছিন্ন হবে। এদের কি একটা অন্যটির সাথে মিলেমিশে যাবে? কখনোই কিন্তু যাওয়ার সুযোগ নেই। সো আবার দেখেন এই নিয়মটি আমি যদি অমান্য করি, অমান্য করলে কি দেখা যাবে, যে উপজাতিগুলোর একটির মধ্যে অন্যটি মিলেমিশে যাচ্ছে, তাহলে এটা হবে অযৌক্তিক বিভাগ। যেমন এটাকে বলা হয় পরস্পরাঙ্গী বিভাগ। পরস্পরাঙ্গী বিভাগ কি? এটা অনেক সময় ক নম্বরে আসতে পারে, খ নম্বরেও আসতে পারে, অথবা আপনাকে গ ঘতে বলতে পারে। ওই যে একটা কেস দিয়েছিল যে মানুষ একটা টার্ম, এটাকে ভাগ করলাম এইভাবে, এখন এখানে যৌক্তিক বিভাগের কত নম্বর নিয়মটা লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। বা এটার জাস্ট আমি কি করলাম, নিয়ম লঙ্ঘন করার পরে কোন ধরনের অনুপপত্তি হয়েছে, এটা কোন ধরনের অনুপপত্তি, এটাকে ব্যাখ্যা করো, ব্যাস সিম্পল। এখন বলে দিবেন যে যদি কোনো একটা জাতিকে আমি এমন কিছু উপজাতিতে বিভক্ত করি যেখানে একটা উপজাতির ভিতরে একটা ফাজিল এসে আরেক উপজাতির ভিতর গ্যাঞ্জাম মানে কাজ্জা বাঁধাইতেছে, ওটা সম্ভব না। এখন কথা হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগের একটা উদাহরণ, যে মানুষকে যদি সৎ, সুখী আর বিদ্বান, মনে করেন যারা সৎ মানুষ সত্যি কথা বলে, যারা সুখী মানুষ যাদের কোনো দুঃখ নাই, যারা বিদ্বান যারা শিক্ষিত, এই যে 3 ভাগে যদি আমি তাদের ভাগ করলাম, সো এইখানে উপজাতিগুলো কিন্তু পরস্পর বিচ্ছেদক হয় না, আলাদা আলাদা কি হইতে পারে? হয়তো না। যে মানুষ সৎ সে সুখী হইতে পারে, সে বিদ্বান হইতে পারে। এখন আমাদের নিয়ম বলে যে একটা মানুষ একই সাথে যদি সৎ, সুখী আর বিদ্বান একই হইতে পারে না, কারণ সৎ যে সেও তো মানুষ, বিদ্বান হইলেও সে মানুষ, সুখী হইলেও মানুষ, তাহলে একটা মানুষ যেহেতু সৎ, সুখী, বিদ্বান একই সাথে সবই হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে আমাদের চতুর্থ নিয়মটা এখানে লঙ্ঘন হইলো, তাহলে মানুষ জাতিকে আমি করতে পারি ফর্সা, শ্যামলা, কালো এই 3টা উপজাতিতে ভাগ করতে পারি। কারণ ফর্সা যারা মানুষেরা আছে চাইলেও কালো হইতে পারবে না। হ্যাঁ অনেকে আবার বলতে পারেন মুখে আলকাতরা মাখায় বা অনেকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখায় কি হবে, কালো মানুষ সাদা হবে, ওটা সম্ভব না, ওটা টিভির অ্যাডভার্টাইজমেন্টে সম্ভব। ঠিক আছে, তাহলে এই যে সুতরাং এই বিভাগটাকে, তাহলে আপনার 2টা বিষয় আমি এখানে ফোকাস করতে বললাম, একটা হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ কি, আর একটা হচ্ছে পরস্পরাজি বিভাগ কি। এই 2টা বিষয় একটু সুন্দর করে মাথায় রাখবেন। পরস্পরাঙ্গী বিভাগ হচ্ছে চতুর্থ নিয়মের লঙ্ঘন করে কি করলাম, উপজাতিগুলো যদি পরস্পরের সাথে মিশে যায় ওটা পরস্পরাঙ্গী বিভাগ, আর কোন একটা মানুষকে এই যে পরস্পরাঙ্গী বিভাগের ফলে যে অনুপত্তিটা হয় সেটাকে বলা হচ্ছে পরস্পরাজি বিভাগ। ওকে ঠিক আছে, একটা লাস্ট নিয়ম আছে, রুলস নাম্বার 5, পঞ্চম নিয়ম বলে কি, বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। সো উপজাতিগুলো যেহেতু জাতিরই অন্তর্ভুক্ত, সেহেতু তাদের জাতির নামে আখ্যায়িত করা যায়। একটা চমৎকার একটা উদাহরণ দিই, মনে করেন বাংলা সিনেমার চৌধুরী সাহেব, বাংলা সিনেমার চৌধুরী সাহেব, তার নাম কি, মনে করেন রাজ্জাক চৌধুরী। এখন এই রাজ্জাক চৌধুরী হচ্ছে আমাদের জাতি, রাজ্জাক চৌধুরী হচ্ছে আমাদের জাতি। রাজ্জাক চৌধুরীর 3 পোলা, মনে করেন 3 পোলার নাম হচ্ছে, একটার নাম কালা, আরেকটার নাম হচ্ছে ধলা, আরেকটার নাম হচ্ছে আদু। কালা, ধলা, আদু সব ঐতিহাসিক নামগুলো। রাজ্জাক চৌধুরী যদি জাতি হয়, এই রাজ্জাক চৌধুরীর একটা অ্যাট্রিবিউট আছে, চৌধুরী। এখন তার যে 3টা পোলা, এই 3টা পোলা হচ্ছে 3টা উপজাতি, তার 3 পোলা হচ্ছে 3 উপজাতি। এখন আমাদের 5 নম্বর নিয়মটা বলে কি, যে জাতির বেলায় যে গুণটা প্রযোজ্য বা যে নাম ধরে তাকে যে অ্যাট্রিবিউট তার উপর আমি করতেছি, অ্যাট্রিবিউট মানে আরোপ করতেছি আর কি, যে ক্যারেক্টারিস্টিক্সটা ওইটা যেন উপজাতির ভিতরে আরোপ করি। সো রাজ্জাক চৌধুরী যেহেতু চৌধুরী সাহেব, তো তাদের 3 যে সন্তান 3 পোলা, তারাও কি হবে, কালা চৌধুরী, ধলা চৌধুরী, আদু চৌধুরী। এটাই শেখায় আমাদের 5ম নম্বর
নিয়ম। আবার যদি এই নিয়মটা আমি লঙ্ঘন করি তাহলে কি হবে? গুণগত বিভাগ জনিত অনুপপত্তি ঘটবে, অর্থাৎ অঙ্গগত গুণগত বিভাগ জনিত অনুপপত্তি ঘটবে। যেমন একটা মানুষকে হাত পা মাথা চোখ ইত্যাদি অঙ্গে যদি বিভক্ত করে ফেলি, অথবা একটা মানুষকে মনে করেন তার সততা বিদ্যার চাতুর্য মানে হচ্ছে বুদ্ধিমত্তা এইটার প্রভৃতি গুণে যদি বিভক্ত করি, এদের কোনো অংশের উপরে কিন্তু মানুষ নামটি প্রযোজ্য হয় না। আপনি কি বলবেন পা মানুষ, চোখ মানুষ, হাত মানুষ? অঙ্গগত বিভাগের ক্ষেত্রে কখনোই উপজাতির উপর জাতির ক্যারেক্টারিস্টিক্সটা আরোপিত হতে পারে না। ওকে, আচ্ছা ঠিক আছে। 6 নম্বর নিয়ম আছে, নিয়মগুলো খুবই সহজ, মনে রাখাই কঠিন, একটু কষ্ট করে মনে রাখতে হবে। ষষ্ঠ নিয়মে বলে যে ক্রমিক বিভাগে একটা জাতিকে তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হইতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া চলবে না। একটা খুব চমৎকার উদাহরণ আমার মাথায় আসতেছে। মনে করেন একটা অফিসে গেলেন আপনি, আপনার প্রফিটেবল ফান্ডের টাকা উঠাইতে চাকরির শেষে আপনাকে যাইতে হবে গ্রাউন্ড ফ্লোর থেকে কোথায় যাওয়া লাগবে? বসের সিগনেচার পর্যন্ত যাওয়া লাগবে। এখন ষষ্ঠ নম্বর নিয়ম যেটা আমাদেরকে এটা শেখায় যে তুমি বাবা ঠিক আছে এই গ্রাউন্ড ফ্লোর তো জাতি ঠিক আছে, তুমি যে উপজাতিতে যাবা তা মাঝখান থেকে তোমার যেই মিডিয়ামটা আছে দালাল, একে টপকায় তুমি কখনোই যাইতে পারবা না। যদি তুমি যাও তাহলে তোমার 6 নম্বর নিয়মটা কি হবে? অনুপপত্তি ঘটবে। আরেকটা উদাহরণ দিই যদি এটা কেউ না বুঝে থাকেন। মনে করেন আপনার দাদা, তারপরে আপনার বাবা, তারপরে আপনি। এখন আপনি যদি বলেন আমার বাবা নাই, আমার দাদা থেকে টপ করে আমি পড়ছি এখানে, ডিরেক্ট আমার আবির্ভাব, এর কেউ মানবে? মানুষ আপনাকে পাগল বলবে না? ষষ্ঠ নম্বর নিয়ম এটাই বলে আসন্নতম, অর্থাৎ একটা জাতিকে থেকে উপজাতি আসলো ঠিক আছে আমি মানলাম, কিন্তু ওই উপজাতির মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ কোনো জেনারেশনাল গ্যাপই বলেন অথবা কোনো ডিভিশনাল গ্যাপই বলেন, ওই গ্যাপ আমি রাখতে পারবো না। তাহলে আমার 6 নম্বর নিয়মটা কি হবে? ভাগ হবে। আবার যদি আমি লঙ্ঘন করি, আর লঙ্ঘন করে যদি মাঝখানের স্তরকে বাদ দিয়ে কোনো বিভাগ করি, তাহলে বিভাগটি হবে ভ্রান্ত। এটাকে কোন ধরনের বিভক্তি বলে বা ভ্রান্ত? এটা বলা হচ্ছে উৎক্রান্তি বিভাগ বা উল্লম্ফন। উল্লম্ফন মানে হচ্ছে ঝাপ করে একটা ঝাপ দেওয়া। বলে না দাদা থেকে বাবাকে স্কিপ করে শীর্ষে সরাসরি নাতি লাভ দিছে দাদার মাথা থেকে, ওইটাকে বলছে উৎক্রান্তি বিভাগ বা উল্লম্ফ বিভাগ অনুপপত্তি। যেমন জীব জাতিকে সরাসরি সভ্য অসভ্য বলতে পারেন না, জীবের মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, মানুষ আছে, কুত্তা আছে, গরু ছাগল আছে, এগুলোকে বাদ দিয়ে সরাসরি বললে জীব হয় সভ্য, জীব হয় অসভ্য না। অসভ্য অসভ্য সভ্যতার এই যে প্যারামিটারটা এটা শুধু মানুষের উপর অর্পিত হতে পারে, এটা কখনোই কিন্তু কোনো গরু ছাগল কুকুরের উপর অর্পিত হয় না। ব্যাস, ধন্যবাদ, শেষ করলাম। অলরেডি আমরা 6টা নিয়ম অনেক কষ্টে শেষ করলাম। নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2টা টপিক কিন্তু শেষ করে ফেললাম। এখন দেখেন 3 নম্বর টপিক। 3 নম্বর টপিককে কেন একসাথে রিলেট করতেছি কারণ যৌক্তিক বিভাগে 6টা নিয়ম যেহেতু পড়ছি, এখন 6টা নিয়ম যদি আমি রুলস ব্রেক করি, রুলস ব্রেক করলে তো আমাকে ফাইন দেওয়া লাগবে। সে ফাইন দিলে কি হবে? আমার ডিভিশনটা হবে অযৌক্তিক। পরীক্ষা আমি কত পাবো? পরীক্ষা আমি পাবো 0। এখন আপনারা আমি কিছু অনুপপত্তি শেখাবো এখানে। দেখেন অনুপপত্তি থেকে কোন ধরনের প্রশ্ন আসবে? আগের টপিকের মতোই 3 স্টার। কেন 3 স্টার? কারণ আপনাকে ওই যে বললাম না, মানুষ মনে করেন একটা টার্মিনোলজি দিয়ে দিল, ওইটাকে জাস্ট কি করলো, বা জীব দিল, জীব দিয়ে সভ্য আর অসভ্য এই দুইটা ভাগে ভাগ করে দিল। এখন আপনারা বললো এখানে কোন ধরনের অনুপপত্তি হয়েছে, এমসিকিউ তো সলভ করতে পারো, 4টা অপশন দিতে পারে। আবার ক নম্বরে এখান থেকে প্রশ্ন আসবে না, এটা মাথায় রাখেন। যদি বলে যে উল্লম্ফন অনুপপত্তি কাকে বলে, ওইগুলো আসে না, সচরাচর আসে না। খ নম্বরে আসতে পারে, গ নম্বরে আসতে পারে, ঘ নম্বরে আসতে পারে। গ এবং ঘ এইটার জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, যে ওই যে উদ্দীপকটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে বলবে এবার এটা কোন ধরনের অনুপপত্তি হয়েছে সেটা একটু ব্যাখ্যা করেন। ঠিক আছে, দেখেন অনুপপত্তিগুলো একটু করি। প্রথমে আসলো শঙ্কর বিভাগ। শঙ্কর বিভাগ, শঙ্কর বিভাগ হচ্ছে একটা ত্রুটিপূর্ণ বিভাগ, সেটা তো আমরা জানি, আলাদাভাবে না লিখলেও পারতো। এখন বলছে বিভাগের দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে এইরূপ বিভাগের উৎপত্তি হয়। মূল বিষয়টা কি এখান থেকে পড়বেন কিভাবে? পড়বেন হচ্ছে অনুপপত্তি হইলো মানলাম, বাট কোন রুলসটা ভায়োলেট করার ফলে আমার অনুপপত্তিটা হইলো, কেন হইলো, আর সাথে একটা উদাহরণ। যদি এতটুকু লিখে আসতে পারেন আপনি গ এবং ঘতে 3 3 4 4। 2 নম্বর নিয়মটা আমাদের কি শিখিয়েছিল দেখেন। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগে একই সময়ে আমি শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড নিতে পারবো, আমি কিন্তু 2টা প্যারামিটার নিতে পারবো না। বিভাগের এই নিয়মটি অমান্য করে আমরা একই বিভাগে যদি একটা ডিভিশনের মধ্যে 2টা স্ট্যান্ডার্ড নিয়ে নিই, তাহলে কি হবে? শঙ্কর বিভাগ হবে। শঙ্কর বিভাগ হবে। একটা উদাহরণ দেখেন, মানুষ আমি জাতিটাকে সৎ, জ্ঞানী আর ফর্সা এই 3টা উপজাতিতে মনে করেন যে ভাগ করলাম। এখন এই বিভাগে একটার পরিবর্তে আমি 3টা বিভাগের সূত্রকে কিন্তু গ্রহণ করলাম। মানুষকে আমি 3টা প্যারামিটারে ভাগ করতে পারি, সততার ভিত্তিতে সৎ অসৎ, জ্ঞানের ভিত্তিতে আমি জ্ঞানী আর মূর্খ,
ফর্সার ভিত্তিতে মনে করেন যে কালো, শ্যামলা, ফর্সা এরকম কিছু কিছু দিয়ে দিলাম। কিন্তু কথা হচ্ছে এদেরও তো আবার যে উপজাতি আছে, তাই না? এখন এদের উপজাতি যেহেতু আছে, তা আমি একটা জাতিকে বিভাগ করার সময় আমি একসাথে 3টা স্ট্যান্ডার্ড নিতে পারবো না। হয় আপনি সৎ নেন, অথবা জ্ঞানী নেন, অথবা ফর্সা, যে কোনো একটা নেন। তাহলে যদি আমি একই সাথে মানুষকে কি করি, সৎ, জ্ঞানী, ফর্সা বলে দিই, তাহলে দেখা যাবে কি এখানে সংকর বিভাগ অনুপত্তি দেখা দিয়েছে, যেটা 2 নম্বর রুলস ভায়োলেট করার ফলে হয়েছে। আরেকটা আছে অব্যাপক। দুইটা টার্ম পরস্পর কিন্তু একটু কনফিউশন তৈরি করে। একটা হচ্ছে অতি ব্যাপক, আর একটা হচ্ছে অব্যাপক। অতি ব্যাপক মানে হচ্ছে কি আপনার যে আয়ত্ত, ওই আয়ত্তের বাইরে ছাড়াই আরো অনেক বড় হয়ে যাবে। অব্যাপক হচ্ছে অনেক বড় জিনিস হবে না, খুব ছোট হবে। এখন দেখেন, এটা তো সহজ ভাষায় বললাম, এটা পড়লে আর একটু ক্লিয়ার হবে। বিভাগের কয় নম্বর নিয়মটা ভায়োলেট করলে হবে? 3 নম্বর নিয়মটা ভায়োলেট করলে আমার এক ধরনের অনুপপত্তি হয়, সেই অনুপপত্তির নাম হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি। 3 নম্বর নিয়মটা আমাকে শিখিয়েছিল যে বিভক্ত, অর্থাৎ একটা জাতিকে যদি বিভিন্ন উপজাতিতে বিভক্ত করি, তাহলে তারা মিলিতভাবে বিভক্ত জাতিটির সাথে সমব্যাপক, অর্থাৎ ব্যাক্তার্থক যেন ছাড়াই না যেতে পারে, অর্থাৎ 100 জায়গায় যেন 110 না হতে পারে। এই নিয়মটা লঙ্ঘন করলে অব্যাপক বিভাগ অনুপপত্তি হবে। একটা উদাহরণ দেখেন, মানুষকে আমি বললাম এশিয়াবাসী, ইউরোপবাসী, আফ্রিকাবাসী, আমেরিকাবাসী, 4টা মহাদেশের মানুষদেরকে আমি এভাবে উল্লেখ করলাম। এখন এই 4 ভাগে ভাগ করা হলে এই 4 মহাদেশের মিলিত লোক সংখ্যা মানুষের সংখ্যার সাথে কি সমান হবে বলেন তো? হবে? মানুষ কি শুধু এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশে নেই? নতুন করে যার একটা মহাদেশের উৎপত্তি হয়েছে জিল্যান্ডিয়া, ওইখানে কি কোনো মানুষ নাই? হ্যাঁ, বলতে পারেন নতুন মহাদেশ কি এখনো ঘর বাড়ি করে নাই, ওই পদ্মাস্তরের মতো, যে যেখানে খালি পায় সেখানে গিয়ে সবাই উঠে যায়। আমার কথা হচ্ছে মানুষ তো একটা জাতি, এর যে ব্যক্তার্থ আছে পৃথিবীর সকল, নট ইভেন আ সিঙ্গেল হিউম্যান, আপনি এটাকে ডিডাক্ট করতে পারবেন না, আপনার অবশ্যই এটাকে রাখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এই জাতিটার ক্ষেত্রে এই যে উপজাতি 4টা ভাগে ভাগ করলাম, এই জাতিকে কমপ্লিট পূর্ণ করতে পারতেছে না। অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের মানুষেরা মাইনাস হয়ে যাচ্ছে। এখানে কি অনুপপত্তি আছে? এখানে আপনার অব্যাপক। বললাম না ছোট হয়ে যায়, যদি শর্ট পড়ে, কম পড়লে আপনার অব্যাপক, আর বেশি হয়ে গেলে অতি ব্যাপক। দেখেন, অতি ব্যাপকটা বোঝাতে তাহলে আরো সহজ, একটু বেশি হয়ে যাবে। এখন বিভাগের 3 নম্বর নিয়ম, ওই একই 3 নম্বর নিয়মটা ভায়োলেট করলে একটা হয় অব্যাপক, আর একটা হচ্ছে আপনার অতি ব্যাপক। আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। দেখেন, একটা মুদ্রা, এই মুদ্রাকে যদি আমি বলি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা, নিকেল মুদ্রা, অ্যালুমিনিয়াম মুদ্রা, ডায়মন্ডের মুদ্রা আছে, আরো অনেক অনেক মুদ্রা আছে, ওইগুলো মনে বলে নাই। যাই হোক, বললো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, ব্রোঞ্জ আর নিকেল, অর্থাৎ যত ধরনের আপনার পদার্থ আছে, যে পদার্থগুলো দ্বারা আসলে কোনো একটা মুদ্রা আমি বানাইতে পারি, সব ধরনের পদার্থ এখানে নিয়ে নিছে। কথা হচ্ছে কাগজের নোট কিন্তু এই উপজাতিতে ভাগ করা হয়েছে, কাগজের নোটও নিয়ে নিছে, যাকে কেউ বাদ দেয় নাই। তাহলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা মুদ্রার সংখ্যা থেকে কি বেশি হবে? হ্যাঁ, অবশ্যই বেশি হবে। কি বললাম? অব্যাপক বলে হচ্ছে শর্ট পড়বে, অতি ব্যাপক বললে আপনার কি হবে? কই গেল? ওকে, ঠিক আছে। তাদের মিলিত যে সংখ্যা, এই সংখ্যা হচ্ছে মুদ্রার সংখ্যা থেকে অনেক বেশি হয়ে যাবে। এর কারণে কি হবে? এই বিভাগে কাগজের নোটকে মুদ্রার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে কাগজের নোটকে আমি মুদ্রার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখেন তো, কাগজ বাদে, অর্থাৎ কাগজটা ছাড়া বাদ বাকি সবগুলো কিন্তু রূপা বলেন, সোনা বলেন, তাম্র বলেন, অর্থাৎ তামা বলেন, ব্রোঞ্জ বা নিকেল, যাই বলেন না কেন, এগুলো কিন্তু জাস্ট এক এক ধরনের পদার্থ, এগুলো কিন্তু পেপার না। মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, পেপার ছাড়া এগুলো একই ধরনের কিন্তু ইসের মধ্যে, পদার্থের মধ্যেই পড়ে যায় কিন্তু। বাট কাগজের নোটটাকে যেহেতু আমি এক্সট্রাভাবে এখানে অ্যাড করেছি, তাহলে এই সব নোট মিলে এই যে মুদ্রাগুলো আছে, এই মুদ্রার চাইতে অনেক বেশি। আপনি কেন নোটকে কেন ইনক্লুড করলেন? আপনি এখানে বলছেন মুদ্রা, পয়সার কথা, কয়েনের কথা বলছেন। পৃথিবীর সকল কয়েন যদি একটা টাকার অংশ হয়, আবার আপনার পেপারের যে নোটগুলো আছে ওইগুলো হচ্ছে আলাদা অংশ। তো আমি যদি হচ্ছে আপনার মুদ্রা যেগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে সোনার রূপা দিয়ে তৈরি, ওইগুলোকে আলাদাভাবে ডিভাইড করতে চাই, ভাগ করতে চাই, তাহলে ওইটার পাশে যদি আমি আবার এসে কাগজের নোটকে অ্যাড করি, তাহলে কি হবে? ওই যে পয়সা আবার মুদ্রা, যেটা মুদ্রার থেকে কিন্তু নোটের সাথে আরো এক্সট্রা অ্যাডিশন হবে না? ওইটার কারণেই হচ্ছে আপনার কি হবে? অতি ব্যাপক হয়ে যাবে। গেল। এখন আছে পরস্পরঙ্গী বিভাগ। ওই যে লাস্টে বললাম না, পরস্পরঙ্গী, ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ কেন করতেছে? চতুর্থ নিয়মটা আমাদেরকে কি শেখায়? শেখায় কি যৌক্তিক বিভাগের উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হইতে হবে, মানে একটা যাতে আরেকটার সাথে মারামারি না করতে পারে, আলাদা করে দাও। যদি তারা মারামারি করে তাহলে কি হবে? আমার 4 নম্বর নিয়মটা লঙ্ঘন হয়ে যাবে। একটা উদাহরণ দেখেন, বলছে একটা মানুষ একই সাথে একাধিক উপজাতির অন্তর্ভুক্ত হতে কি পারে? অর্থাৎ সে সৎ, সে আবার বুদ্ধিমান, সে আবার কালো হতে পারে। সুতরাং বিভাগটি একটা পরস্পরাঙ্গী বিভাগ। ওই যে সেম এক্সাম্পলটা, অর্থাৎ কোন একটা মানুষকে মনে করেন যে আমি নিলাম, এখন মানুষকে আমি কি করলাম, মনে করেন যে এখানে কি কি বলছে? সৎ, বুদ্ধিমান, আবার
সৎ আর বুদ্ধিমান, মনে করেন এই দুইটাই নিলাম। এখন কথা হচ্ছে যে বেচারা সৎ সেও মানুষ হতে পারে, যে বেচারা বুদ্ধিমান সেও তো মানুষ হতে পারে। এই একটা মানুষ জাতি, এটাকে দুইটা উপজাতিতে যদি আমি ভাগ করি, তা দুইটা উপজাতি পরস্পর হবে কি ভার্সেস কনফ্লিক্ট। হ্যাঁ, কনফ্লিক্ট অন্তত নাও করুক, পরস্পর জন্য মিশে যাইতে পারে না পারে। তো একটা মানুষ একই সাথে তো সৎ হইতে পারে, বুদ্ধিমান হইতে পারে। তাহলে এখন যদি এই নিয়ম, এটা যদি প্রচলিত হইতে হবে, একটা ফিক্সড হইতো যে না, যে সৎ হবে সে আপনার বুদ্ধিমান হতে পারবে না, বা যে বুদ্ধিমান হবে সে হবে অসৎ, এটা তো বলে দেয় না, এটা তো ফিক্স না। তো একটা মানুষ একই সাথে যেন দুইটা উপজাতির কম্বিনেশনে না হইতে পারে, দুইটা যেন আলাদা আলাদা থাকে, এইভাবে করতে হবে। আর যদি এটা একই সাথে ওভারল্যাপ করে যায়, একটার সাথে মিশে যায়, তাহলে সেটা হবে পরস্পরাঙ্গী বিভাগ। ওকে, উৎক্রান্তি বিভাগ বা উল্লম্ফন। উল্লম্ফন মানে উপর দিকে একটা লাফ দেওয়া, উপর দিকে একটা লাফ দেওয়া। কত নম্বর নিয়ম ভাঙে এটা? এইটা হচ্ছে একটা বৃহত্তর জাতি থেকে বিভাগ শুরু করে ধাপে ধাপে ক্ষুদ্র উপজাতির দিকে আমার অগ্রসর হইতে হবে। কিন্তু আমি যদি মাঝখান থেকে বাপকে বাদ দিয়ে দাদা থেকে সরাসরি নাতিকে নিয়ে আসি, ওটাকে বলা হচ্ছে ডিভিশনাল লিভ বা ডিভিশন বাই লিভ। সো এরকম বিভাগের নাম হচ্ছে উৎক্রান্তি বিভাগ বা উল্লম্ফন বিভাগ। যেমন মনে করেন যে মধ্যবর্তী মানুষ আর অপর জীব, এই ধাপকে বাদ দিয়ে যদি জীব জাতিকে সরাসরি সৎ আর অসৎ বলে দিই, হবে? কখনোই কিন্তু সম্ভব না। যেমন মনে করেন আমি যদি কোনো একটা টার্ম বললাম যে বস্তু, আপনি বস্তুকে কি বলবেন? বস্তু তো অচেতনই হয়, দ্রব্যই বলি। দ্রব্য হচ্ছে পরমতম জাতি। ওই দ্রব্যকে যদি আমি দুই ভাগে ভাগ করি, প্রথমে আসবে চেতন, তারপর আসবে অচেতন। ওই চেতনের মধ্যে গিয়ে আবার দেখবেন যে আপনার জীব আসবে, প্রাণী আসবে বা উদ্ভিদের প্রাণী আসবে। খাদ্য শৃঙ্খলের উপর আবার অনেকভাবে ডিভিশন করা যায়। মূলত আপনি ডিভিশন করবেন, বা ডিভিশনটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক যেন না হয়। তাহলে উল্লম্ফন মানে হচ্ছে মাঝখানের মিডল, মাঝখান থেকে ওই স্টেজটাকে বাদ দিয়ে একদম 1 থেকে 100 যাওয়া, অথবা 100 থেকে ডিরেক্ট 1-এ লাভ দেওয়া, মাঝখানের সংখ্যাগুলোকে বাদ দিয়ে চলে যাওয়া। এটা সম্ভব না, এটা পসিবল না। ওকে, ঠিক আছে। এখন দেখেন কিছু কিছু টিকা মানে হচ্ছে শব্দ অর্থ আছে। যৌক্তিক বিভাগ বনাম অঙ্গগত গুণগত বিভাগ, কিছু কিছু পার্থক্য আছে। তারপর আবার দেখেন যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের নিম্নের পার্থক্যগুলি হচ্ছে আপনার লক্ষণীয়। আচ্ছা, আমি এই বিষয়টা একটু আপনাকে ক্লিয়ার করি যে যৌক্তিক বিভাগ বনাম অঙ্গগত আর গুণগত বিভাগটা আসলে কি। মনে করেন কোন একটা নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটা জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণী সময়ে ভাগ করলাম। আচ্ছা, গেল। যেমন সততা গুণটিকে বিভাগের আমি প্যারামিটার হিসেবে দাঁড় করিয়ে মানুষকে শত অসৎ বললাম। অপরদিকে গিয়ে কোন একটা ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অংশ সমূহের মধ্যে যদি বিভক্ত করি, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে অঙ্গগত বিভাগ বলে। মানে হচ্ছে আমি একটা মানুষ, আমার সৎ অসৎ লম্বা খাটো দ্বারা ভাগ না করে আপনি হাত পা চোখ নাকে এর উপর যদি ভিত্তি করে বিভাগ করা শুরু করেন, তাহলে হবে না। যেমন মনে করেন একটা ঘরকে যদি ভাগ করে মেঝে, বারান্দা, দেয়াল, ছাদ, হ্যাঁ কি হইলো? আপনি কি বলবেন যে স্যার এই যে ঘরটা, এই ঘরটা মেঝে, ছাদ, মনে করেন এই যে রুমটা, এই ব্ল্যাকবোর্ড আছে, দেয়াল আছে, সবকিছু মিলেই রুম, তাহলে কি হইলো? অঙ্গগুলো মিলে তো একটা সমষ্টি হয় না? ঠিক আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার তো উপজাতি বের করতে হবে। উপজাতিটা কি? উপজাতি যে জিনিস, আমি কি বলতে পারি ছাদ ঘর, আমি কি বলতে পারি বারান্দা ঘর, দেয়াল ঘর, আমি কি মেঝে ঘর বলা যায়? তো বিষয়টা হচ্ছে আপনি ঘর টার্মটাকে ডিভাইড করতেছেন। যে সকল উপজাতিগুলো বের হবে তাদের উপর যদি আপনি ঘর, আপনি বলতে পারেন দোচালা ঘর, আপনি বলতে পারেন চৌচালা ঘর, আপনি মেঝে ঘর, ছাদ ঘর বলে কোনো ঘর নেই কিন্তু। তাহলে এটা হচ্ছে যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত বিভাগের পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায়? খুবই সহজ। অনেক বড় বড় স্লাইড, এত পড়া পড়বে কে? আমি তো আপনাকে 2 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি। এর চেয়ে সহজভাবে কি আর বোঝা সম্ভব? যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত আর গুণগত এই বিভাগের পার্থক্যগুলি আপনি কিছুটা ক্লিয়ার করে দেখেন। যৌক্তিক বিভাগ কোনো একটা নীতি বা সূত্রের উপর নির্ভর করে, কিন্তু অঙ্গগত বা গুণগত বিভাগ তেমন কি কোনো যৌক্তিক নীতি বা সূত্র আছে? আপনি ছাদ, মেঝে, ঘর, এটা কিসের উপর? আপনি কি দাঁড়িয়ে থাকার উপর, না শুয়ে থাকার উপর, না লেখার উপর, কিসের উপর দাঁড়িয়ে? কোনো প্যারামিটারই কিন্তু নাই। অর্থাৎ অঙ্গগত আর যেই রূপগত যে বা গুণগত যে বিভাগের কথা বললাম, এখানে কোনো প্যারামিটার নাই। ঠিক আছে, যৌক্তিক বিভাগে একটা প্যারামিটার বা স্ট্যান্ডার্ড থাকে। যৌক্তিক বিভাগে একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করতে পারি, কিন্তু দেখেন অঙ্গগত বিভাগে একটা ব্যক্তিকে বা বস্তুকে তার অন্তর্গত অংশ সমূহেতে ভাগ করি। আমাকে ভাগ করে দেন, হাত, চোখ, নাক, মুখ এগুলাই বাইরাবে। ঠিক আছে না? এটাকে বলছে অঙ্গগত বিভাগ। আবার গুণগত বিভাগে কি হবে? তার অন্তর্গত গুণ সমূহে ভাগ করা হবে। অন্তর্গত গুণের উপর ভিত্তি করে একই সাথে বলতে পারেন যে তুই অসৎ। অসততা আবার একটা গুণ না, অনেক গুণ আছে। কেউ দ্রুত লেখে, কেউ কম লেখে, কেউ কথা বলে ফাস্ট, কেউ কথা বলে কম, এরকম বিভিন্ন গুণাবলী থাকে। 3 নম্বরে কি নিয়ম বা পার্থক্য? যৌক্তিক বিভাগে বিভাজ্য পদটির নাম বিভক্ত পদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি বললাম না যে চৌধুরী সাহেবের যে বংশ পরম্পরায় ওই যে ঐতিহ্যটা তারা পেয়েছে, নামের পরে একটা নাম, সারনেম, ওইটা যেন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। তো জাতির যে সারনেমটা, ওটা যেন উপজাতির উপরে কি হয়, আমরা আরোপ করতে পারি। কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে ওই যে বললাম না, প্রযোজ্য করেন। মেঝেঘর বলেন,
তারপরে আপনি কি হাত মানুষ বলেন, সম্ভব না। যৌক্তিক বিভাগের নিয়মগুলো প্রযোজ্য, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগের নিয়মগুলো প্রযোজ্য না। আরে অঙ্গগত আর গুণগত বিভাগ তো অনুপপত্তি, তো এগুলোর উপর আবার নিয়ম প্রযোজ্য হয় নাকি? একেবারে বেসিক সিম্পল বিষয়। ধন্যবাদ। 3টা টপিক শেষ করলাম, খুব ফাস্ট বললাম, কারণ অনেকে হয়তো শুরুতে আগে দেখে আতঙ্কিত আছে, ভাই রে ভাই এত বড় স্লাইড, এত পড়া, কেমনে পড়বো? আপনি কখন শেষ করবেন, আমি কখন পড়বো, লাইন বাই লাইন পড়বেন, আমি তো বুঝবো না, বা সব পড়া লাগবে তো স্যার, আমি কেমনে সম্ভব? একটা স্লাইড থেকে আপনার মাত্র 2টা লাইন পড়লাম, 2টা লাইন পড়ে আপনাকে বইয়ের 2 পৃষ্ঠা সমান নলেজ দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে এখানে সুবিধা, যে কিভাবে একটা স্লাইড থেকে বা বইয়ের যে কোনো পৃষ্ঠা থেকে ইম্পর্টেন্ট কোন লাইনটা আছে, ওই লাইনের মধ্যে কয়টা টার্মিনোলজি আছে, একটা চ্যাপ্টারের মধ্যে আমি হাতে গুনে বলে দিতে পারি 15টা বা 20টা টার্ম আছে এই চ্যাপ্টারে, ওই টার্মগুলো পড়লে আপনার চ্যাপ্টার শেষ। লাইন বাই লাইন ওইগুলো সব দাগায় দাগায় পড়ে যাওয়া লাভ নেই। লজিকের চ্যাপ্টার বড়, কিন্তু পড়তেও হবে লজিক্যাল ওয়েতে। যুক্তিবিদ্যা যেহেতু পড়তেছেন, অযৌক্তিকভাবে খালি গাধার মতো মুখস্থ করে গেলে হবে না, বুঝে বুঝে সুন্দর করে পড়তে হবে। লজিকের পড়াও ছোট, অ্যান্সারগুলো পরীক্ষার খাতায় খুব ছোট করে লিখতে হয়, এবং লিখলে ফুল মার্কস। লজিককে বলা হয় কিন্তু পিওর ম্যাথ, আপনারা জানেন কিনা আমি জানি না, লজিক আর ম্যাথমেটিক্স এটাকে বলা হচ্ছে পিওর ম্যাথ। তো পিওর ম্যাথে আপনাকে নম্বর কাটার কোনো সুযোগ নেই, যদি না আপনি এখানে বানান ভুল করেন আর আপনার হাতের লেখা খুবই জঘন্য, হিবিজিবি হয়। তাহলে ধন্যবাদ, এই পর্যন্তই থাক আজকে। 3টা টপিক আপনাদের শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন, পরবর্তী দিন যদি আমি কখনো ক্লাস নেই, তাহলে আপনারা আমাকে অবগত করতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।